দেখো আমরা ভৌতিক বিজ্ঞান সাজেশনের আজকে দ্বিতীয় পার্ট, এর আগে প্রথম পার্ট দিয়েছি। আজকে আমরা দেখো মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতিক বিজ্ঞান সাজেশনের আজকে দ্বিতীয় পার্ট দেবো। সেই দ্বিতীয় পার্টের প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। দ্বিতীয় পার্ট অর্থাৎ তোমার 8 অধ্যায় রয়েছে, 8 অধ্যায়ে সেখানে তোমার রয়েছে 6টা অধ্যায়, অর্থাৎ 6টা পার্ট রয়েছে। সেই প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা লাস্ট সময় দেখতে থাকো। এই সাজেশনগুলো তোমরা পড়বে এবং সাজেশনগুলো পড়লে মাধ্যমিকে তোমরা খুব ভালো রেজাল্ট করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দেখো প্রথম রয়েছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে রয়েছে তোমার দেখো এটা এমসিকিউ একটা রয়েছে, অতি সংক্ষিপ্ত দুটো এবং দীর্ঘতম প্রশ্ন একটি রয়েছে। টোটাল 6 নম্বর রয়েছে। সুতরাং 6টা নম্বর কীভাবে পাবে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। পর্যায় সারণী গড়ে তোলাতে কোন বিজ্ঞানীর ভূমিকা নেই? একটি উদাহরণ দাও যেখানে মেন্ডেলিভ পর্যায় সারণী গঠন করতে গিয়ে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা ভৌত রাসায়নিক ধর্মের পর্যাবৃত্ততাকে বেশি প্রাধান্য দিয়েছেন। প্রথম কোন বিজ্ঞানী বলেন যে বিভিন্ন মৌলের ভৌত ধর্মসমূহ পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়? আধুনিক পর্যায়সূত্র বিবৃতি করো। মেন্ডেলিভের পর্যায় সারণী আধুনিক ভাস্কর্যে কয়টি পর্যায়ে কয়টি শ্রেণী রয়েছে? মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলো ছিল না কেন? এখন বলে দিই, দেখো তোমরা কিন্তু স্টারগুলো লক্ষ্য রেখে, যত স্টার বেশি তত মানে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তোমাকে বেশি জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস, সন্ধিগত মৌল কাদের বলা হয়? এরূপ নামকরণের কারণ কি? এদের দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে রাখা হয়? মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও। পর্যায় সারণী গ্রুপ 1, 2 এবং 13 থেকে 17 গ্রুপভুক্ত মৌলগুলির নিম্নলিখিত ধর্ম কীভাবে পরিবর্তিত হয়? আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর ব্যাসার্ধ এবং যান বিজান ধর্ম। বিশেষ করে আয়নাইজেশন শক্তি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষায় পড়বে বছর, এবং যান বিজান ধর্ম, ঠিক আছে। এরপর দেখো আয়নাইজেশন শক্তি কাকে বলে? আয়নাইজেশন শক্তি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, ঠিক আছে। এই দুটো অপশান দিয়েছি, এই দুটোকে সাজাতে হবে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। যান বিজান ধর্ম কীভাবে পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর বিবর্তিত হয় বিবৃত করো। নিম্নলিখিত মৌলগুলিকে ক্রমভারসাম্য যান ক্ষমতা অনুসারে সাজাও। আয়োডিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন। উদাহরণ দাও। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, নিক্টোজেন মৌল, চ্যালকোজেন মৌল, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, বর ধাতু, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম মৌল, ঠিক আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, দেখো এই চ্যাপ্টার থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ পড়ে, সুতরাং বাম স্তম্ভ ডান স্তম্ভ কী করবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমরা দেখে নাও, এটা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে এটার উত্তরটা ভালো করে করার চেষ্টা করো। এরপরের বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, এই খুব গুরুত্বপূর্ণ কিছু বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে করো। এবার দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? সর্বাধিক সুস্থির তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি? নিচের মৌলগুলির মধ্যে কোনটি ত্রয়ী গঠন করে? 4টে অপশান। মেন্ডেলিভের ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে মৌলগুলির বিন্যাস করেন, কোন ক্ষেত্রে নিয়মটি মানা হয়নি? বিজ্ঞানী লোথারমিয়ার পারমাণবিক গুরুত্বের সাথে কোন ধর্মের পর্যাবৃত্তির কথা বলেছিলেন? নিচের কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয়? 4টে অপশান, কোনটা সঙ্গতিপূর্ণ নয়? ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে কিসের ভিত্তিতে? দীর্ঘ পর্যায় সারণী রচিত হয় কিসের ভিত্তিতে? 4টে অপশান। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের কার ওপরে? ঠিক আছে, 4টে অপশান রয়েছে, কোনটা হবে সঠিক উত্তর? কোন শ্রেণীর মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম। এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেন কোন বিজ্ঞানী? মেন্ডেলিভের আদি পর্যায় সারণীতে যে মৌলসমূহের অস্তিত্ব ছিল না সেগুলি হলো 4টে অপশানের মধ্যে কোনটা হবে? পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়, হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস একই। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির যান ক্ষমতা ক্রমশ কী হয়? নিচের কোন জোটটি একই শ্রেণীভুক্ত, অর্থাৎ দুটো করে মৌল, কোনটা হচ্ছে একই শ্রেণীতে মৌল রয়েছে? এবার দেখো 2 নম্বর অধ্যায় আয়নীয় এবং সমযোজী বন্ধন, অর্থাৎ 8 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় চ্যাপ্টার। এমসিকিউ এখানে একটা, অতি সংক্ষিপ্ত একটা, আর সংক্ষিপ্ত প্রশ্ন দুটো রয়েছে, টোটাল হচ্ছে 6 নম্বর। দেখো এইখান থেকে রয়েছে, প্রশ্নগুলো বুঝে নাও। কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীত অবস্থায় করে কেন? গলিত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ, চিনি তড়িৎ পরিবহন করে না কেন? ইথাইল অ্যালকোহল উদ্বায়ী কিন্তু NaCl অনুদ্বায়ী কেন? হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ওজন হয় কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন হয়, ব্যাখ্যা করো।
সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার করা যুক্তিসঙ্গত কেন? NaCl এর আণবিক ওজন 58.5 এর পরিবর্তে সংকেত ওজন 58.5 এই কথাটি অধিক যুক্তিসঙ্গত কেন? আয়নীয় যৌগগুলি কঠিন হয় কেন? আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় কেন? NaCl জলে দ্রাব্য কিন্তু বেঞ্জিনে অদ্রাব্য কেন? ব্যাখ্যা করো। NaCl জলে দ্রাব্য কিন্তু ক্লোরোফর্ম জলে অদ্রাব্য কেন? ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ বা চিনির নিচের দুটি ধর্মের তুলনা করো। সোডিয়াম ক্লোরাইড ও ক্লোরোফর্ম এর নিচের তিনটি ধর্মের তুলনা করো, ভৌত ধর্ম, গলনাঙ্ক এবং জলের দ্রাব্যতা। ঠিক আছে। ইলেকট্রন ডট গঠন খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই ইলেকট্রন ডট গঠন থাকে, সুতরাং এই যে কটা দিয়েছি এখান থেকে তোমরা একটা ইলেকট্রন ডট গঠন অবশ্যই পাবে। দৈনন্দিন দিনে ব্যবহৃত একটি পথের নাম করো যার একটি সমযোজী একটি তড়িৎযোজী। একটি যৌগের নাম লেখো যা বিশুদ্ধ অবস্থায় সমযোজী কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন অণুতে কী প্রকারের বন্ধন দেখা যায়? Na এবং A পরস্পর যুক্ত হলে কী জাতীয় যৌগ গঠিত হবে? কোন ধরনের বন্ধনের অভিমুখ নেই? NaCl কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে না? NaCl যৌগের ক্লাসে একটি Cl- আয়নকে ঘিরে কটা Na+ থাকে? আয়নীয় বন্ধন গঠনের প্রস্তাবনা দেন কোন বিজ্ঞানী? লুইস বন্ধন গঠনের প্রস্তাবনা দেন কোন বিজ্ঞানী? দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে কোথায়? জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে কোন যৌগে? CH4 যৌগে কার্বন পরমাণু নির্মিত কোন পরমাণুর ইলেকট্রন কাঠামো লাভ করে? প্রদত্ত কোনটি একটি সমযোজী যৌগ? প্রদত্ত কোনটি একটি আয়নীয় যৌগ? আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো কোনটা? HF যৌগে কী ধরনের বন্ধন উপস্থিত? কঠিন এবং দ্রবিত অবস্থার মধ্যে কোন ক্ষেত্রে আয়নীয় যৌগের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি? দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন দুটি কঠিন পদার্থের নাম করো যার একটি সমযোজী এবং একটি তড়িৎযোজী। দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল দ্বারা গঠিত বন্ধন কী প্রকারের হয়? একটি তীব্র তড়িৎ ধনাত্মক এবং একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল দ্বারা গঠিত বন্ধন কী প্রকারের হয়? নিম্নলিখিত কোন অণুর পরীক্ষালব্ধ ফলাফল লুইস ডট গঠনের সঙ্গে মেলে না? কোনটি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? সোডিয়াম ক্লোরাইড, চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন। কোন যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন অণুতে দ্বিবন্ধন বর্তমান রয়েছে? নিম্নলিখিত কোন আয়নীয় যৌগে কোনো আয়নের অষ্টক সূত্র মানা হয় না? C2H4 যৌগে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হলো দুটি পরমাণু সর্বাধিক কটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করে? একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটিরই অক্টেট পূর্ণ হয়নি। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগ এবং একটি মৌলের উদাহরণ দাও। এবার দেখো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে ভালো করে বুঝে নাও। এখানে MCQ একটা, অতি সংক্ষিপ্ত দুটো রয়েছে এবং দীর্ঘধর্মী একটি, টোটাল 6 নাম্বার রয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারা ইলেকট্রন বর্জন হয় তাকে কী বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয় না বর্জিত হয়? তড়িৎ দ্বারা ইলেকট্রন বিনিময়ের নিরিখে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞা দাও। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে অ্যানোড বলা হয়? কোনো তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? জলে যে কোনো তড়িৎ বিশ্লেষণ যোগ করলে জলের তড়িৎ প্রবহন ক্ষমতা কেন বৃদ্ধি পায়? বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় জলের সঙ্গে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ করলে কী ঘটে? ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া সহ লেখো। অ্যানোড এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনিক অনুপাত কত হবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নিতে হবে? অ্যালুমিনিয়াম ছাড়া। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কীভাবে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুত করা হয় লেখো। অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে কীভাবে বিশুদ্ধ কপার তৈরি করা হয়, সেখানে ক্যাথোড, অ্যানোড কী নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষণ কী নেওয়া হয়, অর্থাৎ কপার ধাতুর বিশোধন কীভাবে হয়। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন কেন করা হয়, তড়িৎ লেপনের ব্যবহার লেখো। এরপর দেখো স্টিলের চামচের উপর গোল্ডের প্রলেপ দিকে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণে কী কী ব্যবহার করতে হবে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটি হলো 4টে অপশান। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িৎ পরিবহন করে কোনটা? 4টে অপশান আছে। কপার বিশোধন পদ্ধতিতে অ্যানোড রূপে ব্যবহার করা কোনটি রয়েছে? 4টে অপশান দেখো। গ্যালভানাইজেশনের পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কিসের? 4টে অপশান।
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? 4টে অপশান আছে, দেখো। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? 4টে অপশান, ঠিক আছে। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত কী হবে? নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিবাহিতা সর্বনিম্ন? ভোল্টামিটারে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো কী হবে? অ্যানোডে কী সংঘটিত হয় সেটা লেখো। একটি দুর্বল তড়িৎ বিশ্লেষণের নাম লেখো যেটি জৈব যৌগ। এবার দেখো 5 নম্বর যেটা রয়েছে 8-এর 5, পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে দেখো এমসিকিউ একটা রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন দুটো একটি এবং দীর্ঘধর্মী একটি, টোটাল দেখো 8 নম্বর রয়েছে, সুতরাং অনেকটাই নম্বর রয়েছে, তাই না? প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সময় শর্ত, সমীকরণ এবং বিশুদ্ধ শুষ্ককরণের নীতি উল্লেখ করো, ঠিক আছে। এরপর দেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা হয় কেন? কিন্তু P2O5 বা পোড়াচুন ব্যবহার করা হয়, কিন্তু P2O5 গাঢ় স্টোসোর বা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস পাঠালে বর্ণের কী পরিবর্তন হয়? নেসলার দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে কী চাক্ষুষ পরিবর্তন হয়? এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী করে সমীকরণ সে লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এই যে 4টে পরপর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রেখো। এবার দেখো দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটি উদাহরণ দাও। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে খুলতে হয় কেন? কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে কী প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সময় শর্ত এবং সমীকরণ লেখো। শিল্পক্ষেত্রে এবং হিমায়ু রূপে তরল অ্যামোনিয়ার ব্যবহার উল্লেখ করো। অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা যায় এমন একটি জৈব এবং অজৈব সারের নাম লেখো। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এরকম একটি গ্যাসের অর্থাৎ H2S প্রস্তুতির নীতি, বিক্রিয়ার শর্ত এবং রাসায়নিক সমীকরণ উল্লেখ করো। রাসায়নিক বিক্রিয়া সহ হাইড্রোজেন সালফাইডের বিজান ধর্ম, আম্লিক পটাশিয়াম ডাইক্লোরেসের বিক্রিয়া উদাহরণসহ লেখো। কপার সালফেট, লেড নাইট্রেট এবং সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস পাঠালে কী হবে? এটা তো পরীক্ষায় অবশ্যই পড়বে। রাসায়নিকভাবে নাইট্রোজেন খুব নিষ্ক্রিয় হয় কেন? বায়ুর নাইট্রোজেন আবদ্ধকরণ বলতে কী বোঝায়? কী ঘরে সংক্ষেপে লেখো। স্পর্শ পদ্ধতিতে H2S ওপর শিল্প প্রস্তুতির সময় শর্ত রাসায়নিক সমীকরণ উল্লেখ করো। শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত কঠিন অনুঘটককে তারজালি আকারে বা বিচূর্ণ অবস্থায় রাখা হয় কেন? H2S ওপর শিল্প উৎপাদনে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? 4টে অপশান। পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারিকটা হলেও এটা কোনটা হবে, ঠিক আছে? পরীক্ষাগারে কোন গ্যাসের সাহায্যে ধাতুমূলক শনাক্তকরণ করা হয়? আম্লিক এবং বিজান ধর্ম বর্তমান এরূপ একটি গ্যাস হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে নিম্নের কোন পদার্থের বিক্রিয়ায় বাদামি অধিক্ষেপ তৈরি হয়? অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? অ্যামোনিয়াকে প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারণ করা হলো, কী উৎপন্ন হবে? হেবার পদ্ধতিতে H2S এই NH3 প্রস্তুতিতে নির্মিত কোন অনুঘটক ব্যবহার করা হয়? নাইট্রোজেন ভূত্বকে আবদ্ধ থাকে কোনটা রূপে, ঠিক আছে? নেসলার বিকারক অ্যামোনিয়ার সঙ্গে কোন বর্ণ ধারণ করে? কোনটি প্রস্তুতির ক্ষেত্রে সঠিক অনুঘটক ব্যবহৃত হচ্ছে? 4টে অপশান দেখো কোনটার ক্ষেত্রে সঠিক অনুঘটক ব্যবহৃত হয়েছে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্ত হলো, 4টে অপশান আছে, কোনটা হচ্ছে সঠিক শর্ত? আচ্ছা, এবার দেখো ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে রয়েছে সাজেশান। এখানে দেখো এমসিকিউ একটা রয়েছে, অতি সংক্ষিপ্ত দুটো রয়েছে আর সংক্ষিপ্ত একটি রয়েছে, টোটাল হচ্ছে 5 নম্বর রয়েছে। সুতরাং কী কী প্রশ্ন হবে ভালো করে বুঝে নাও। দস্তা এবং আয়রনের একটি করে ব্যবহার লেখো। নিম্নলিখিত ধাতুগুলির শতকরা সংযুতি এবং ব্যবহার লেখো। কাঁসা, ডুরালুমিন, ইনভার, জার্মান সিলভার, স্টেনলেস স্টিল এবং কলঙ্কিন ইস্পাত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খনিজ এবং আকরিকের পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট, 5 স্টার দেখতেই পাচ্ছ। আকরিক মাত্রই খনিজ পদার্থ, কিন্তু খনিজ পদার্থ আকরিক নয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এরকম হিমাটাইট আয়রনের আকরিক এবং খনিজ দুটোই বলা হয়, কিন্তু আয়রন পাইরোটিসকে শুধুমাত্র আয়রনের খনিজ বলা হয় কেন, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এদের প্রধান আকরিকের নাম এবং সংযুতি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই পড়বে। সোডিয়াম ধাতুর সঙ্গে গ্যাসীয় ক্লোরিনের বিক্রিয়ায় আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এখানে জান বিজান কীভাবে ঘটে ব্যাখ্যা করো। লোহাতে মরচে পড়া শর্তসহ উল্লেখ করো। ক্যাথোডীয় সংরক্ষণ কী? অথবা জলের নিচে বা মাটিতে রাখা লোহার পাইপের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রের জলে দ্রুত মরচে পড়ে কেন? ধাতুর যৌগ থেকে ধাতু নিষ্কাশন একটি ড্যাশ প্রক্রিয়া। সক্রিয়তা শ্রেণীতে অতি সক্রিয়, মধ্যম সক্রিয় এবং কম সক্রিয় একটি করে ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ধাতু নিষ্কাশনের মূল নীতি উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজান প্রক্রিয়া ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদিও স্টার পড়ে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। জলে কোন আয়ন থাকলে মরচে পড়া বৃদ্ধি পায়? খোলা অবস্থায় আর্দ্র বায়ুতে রেখে দিলে অ্যালুমিনিয়াম বিশেষ ক্ষয় হয় না কেন?
অথবা অ্যালুমিনিয়াম ধাতুকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন? কপারের তৈরি কোনো বস্তুকে দীর্ঘদিন রেখে দিলে বাড়িতে সেটা সবুজ হয়ে যায় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ। অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পিতল এবং কাঁসা উভয়তে কী থাকে? মরচে পড়ার ক্ষেত্রে প্রধান বিক্রিয়াটি হলো 4টে অপশান। লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়? কিসের তৈরি পাত্রে খাদ্যদ্রব্য প্রসেসিং করা নিরাপদ? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? আয়রন কোন আয়রনের উপস্থিতিতে লোহায় মরচে পড়া ত্বরান্বিত হয়? শতবিজান পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতুকে? একটি তীব্র তড়িৎধাতক ধাতু হলো কোনটি মরচে পড়ার আবশ্যিক শর্ত নয়? কিসের আস্তরণ অ্যালুমিনিয়ামকে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প দ্বারা ক্ষয় হওয়া থেকে রক্ষা করে? 4টে অপশান। নিম্নের কোনটি জিঙ্কের আকরিক? নিম্নের কোনটি কপারের আকরিক? ঠিক আছে। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? প্রদত্ত কোন পরিবর্তনটি জারণ ক্রিয়া নির্দেশ করে? 4টে অপশান। সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে এবং উপরে অবস্থিত ধাতু দুটি হলো যথাক্রমে নিচের কোন বিক্রিয়াটি সংঘটিত হওয়া সম্ভব? সক্রিয়তা সাহিত্য উপরের দিকে থাকা ধাতুগুলি নিষ্কাশনের পদ্ধতি হলো সক্রিয়তা সাহিত্য মাঝারি সক্রিয় ধাতুগুলি নিষ্কাশনের পদ্ধতি হলো 4টে অপশান। মরচে গঠনকালে কোন আয়নের উপস্থিতিতে জলে উপস্থিত অক্সিজেন অণুর বিজারণ সংঘটিত হয়? মরচে প্রতিরোধ করার জন্য লোহার পাইপের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয় কেন? মরচে পড়ার সময় কোন ঘটনাটি ঘটে না? 4টে অপশান। এবার দেখো জৈব রসায়ন, এটা লাস্ট চ্যাপ্টার। প্রশ্নগুলো ভালো করে বুঝে নাও, এখান থেকে কী কী প্রশ্ন আছে বা কী কী টাইপ আছে। এমসিকিউ একটা রয়েছে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটি এবং দীর্ঘতমে একটি, টোটাল 8 নম্বর রয়েছে। সুতরাং অনেকটাই বেশি নাম্বার। ভালো করে প্রশ্নগুলো বুঝে নাও, এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন দেখো, জৈব যৌগের মূল উপাদান হলো তোমার 4টে অপশান, কোনটা হবে লিখবে? জৈব যৌগের বন্ধনের প্রকৃতি 4টে অপশান, দেখো কোনটা হবে লিখবে। এরপর দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ধর্মবিশিষ্ট যৌগগুলোকে বলা হয় কী? যে ধর্মের জন্য কার্বন পরমাণু লক্ষাধিক যৌগ গঠন করতে পারে সেটাকে কী বলা হয়? জৈব অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকটা কী? সমকোণীয় যৌগে পরস্পর দুটি যৌগের মধ্যে কোন পরমাণু পুঞ্জের পার্থক্য হয়? প্রোপান 1 এবং প্রোপান 12 এর মধ্যে সমতা দেখা যায় কী ধরনের? ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথারের মধ্যে সমবেত দেখা যায় কী রকমের? মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহল পরস্পরের কী? নিম্নের যৌগ দুটির মধ্যে কোনটি গঠনগত সমবেতা দেখায়? অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া যে গ্যাস উৎপন্ন হয় তা হলো জৈব ভঙ্গুর পলিমারটি হলো নিম্নলিখিত কোন যৌগে কার্বন কার্বন বন্ধন সবচেয়ে কম? নিম্নলিখিত কোন যৌগটি CCl4 দ্রবণে দ্রবীভূত Br2 দ্রবণকে বর্ণন করবে? সর্বপ্রথম কার্বনের চতুর্যোজ্যতার প্রস্তাবনা দেন কোন বিজ্ঞানী? অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষা করে প্রথম প্রস্তুত করেন কোন বিজ্ঞানী? কার্বনের যোজ্যতা কত? প্রাকৃতিক গ্যাস এবং বায়োগ্যাসের মূল উপাদান? ক্যালসিয়াম কার্বনেটের জলের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকানের সাধারণ সংকেত লেখো। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত লেখো। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন ও ইথেনে কটি করে সমজীবী বন্ধন বর্তমান? কোন ধর্মের জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে দীর্ঘ শৃঙ্খল গঠন করে? একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো। সরলতম অ্যালকাইনের নাম কি? দুটি জৈব যৌগের নাম লেখো যাদের আণবিক সংকেত অভিন্ন। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনে বা অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? প্রোপান 12 একটি অবস্থানগত সমবায়ের নাম এবং গঠন সংকেত লেখো। CH3 ও CH3 এর একটি সমবায়ের গঠন সংকেত কী হবে? জৈব অজৈব যৌগের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। জৈব যৌগে কার্বন পরমাণুর যোজ্যতা সম্পর্কিত ভ্যান টপ এবং লাভেলের চতুস্তরিকীয় মতবাদ উল্লেখ করো। কার্বনের ক্যাটায়ন ধর্ম বলতে কী বোঝায় লেখো। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন অণুতে বন্ধন কোণ এবং বন্ধনদৈর্ঘ্য উল্লেখ করো। ইথেনের গঠন সংকেত অঙ্কনের দ্বারা দেখাও যে ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্যকরী মূলকগঠিত সমবেত এবং অবস্থানগঠিত সমবেত কাকে বলে উদাহরণ দাও। C3H8O আণবিক সংকেতযুক্ত দুটি জৈব যৌগের নাম এবং গঠনগত সংকেত লেখো। ওই যৌগ দুটির মধ্যে সম্পর্ক কী?
আইপিসি নামকরণ যে কটা দিচ্ছি দেখো এই কটাই করবে, এই কটার মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিও, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করো। এলপিজি সিএনজির পুরো নাম, উপাদান, শিল্প, উৎস এবং প্রধান ব্যবহার লেখো। ইথিলিনের সঙ্গে পলিথিনের পার্থক্য লেখো, মোলার ভর, অবস্থা এবং আয়তন, এগুলো নিয়ে। পলিথিন বা পলিইথিলিন, টেট্রাফ্লুইথিলিন বা টেফলন এবং পিভিসি মনোমারের নাম এবং ব্যবহার লেখো। জৈব ভঙ্গুর এবং বায়োডিগ্রেডেবল আর জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমারের একটি করে উদাহরণ দাও। নন বায়োডিগ্রেডেবল পলিমার ব্যবহারে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে? পুনর্ব্যবহারযোগ্য পলিমার ব্যবহারের গুরুত্ব উল্লেখ করো। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত এবং প্রথম ধাপে বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটা। ইথানলের নির্ধারণ বিক্রিয়া উল্লেখ করো। ইথানলকে কী শর্তে নির্ধারিত করা যায় সমীকরণ সহ লেখো। গাঢ় H2SO উপস্থিতি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ লেখো। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে কীভাবে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে। ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ডিনেচার স্পিরিট কী, এর ব্যবহার লেখো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পুরো সম্পূর্ণ সাজেশান দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা সাজেশানটা ভালো করে পড়বে এবং সাজেশানটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। এই সাজেশানটা ভালো করে করো, এগুলো করলে কিন্তু তুমি 100% কমন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি তোমার গ্যারান্টি দিচ্ছি। আর হচ্ছে যদি তোমরা সাজেশানটা হচ্ছে জেরক্স নিতে চাও তাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ। এটা শুধু প্রশ্ন পিডিএফ পেয়ে যেতে পারো, আবার প্রশ্ন উত্তর চাইলে সেটাও পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ডিসক্রিপশানে আমি তোমার তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিবে। ওকে, তাহলে বেস্ট অফ লাক, তোমাদের 2021 সালের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো কাটুক এই আশ নিয়ে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। ঠিক আছে।